হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো সম্প্রতি আজকেই এসএসসির গ্রুপ সি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে। এবারে প্রস্তুতি শুরু হচ্ছে, লাস্ট 7 দিন রয়েছে। তো আজ থেকে আমরা কি করছি না, এসএসসি গ্রুপ ডি এর জন্য কিছু জিকের 20টি করে মক টেস্ট, তার সাথে প্রত্যেকটা অপশনের বিস্তারিত ব্যাখ্যা সহ কুইক রিভিশন করে নেব। তো অবশ্যই এই ক্লাসগুলি দেখো, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। দাস বংশের প্রতিষ্ঠাতা কে? দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবুদ্দিন আইবক। অপশন এ হবে সঠিক উত্তর। দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবুদ্দিন আইবক। এবার 1206 সালে কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে, দাস বংশ বা স্ল্যাব ডাইনেসি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির একজন বিশ্বস্ত সেনাপতি। আর ইলতুৎমিশ, তাকে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, যিনি ইকতা প্রথা এবং 40 চক্র গঠন করেছিলেন। ঠিক আছে, ইকতা প্রথা ইলতুৎমিশ করেন, আর 40 চক্র গঠন করেন ইলতুৎমিশ। এবার গিয়াসুদ্দিন বলবন, যিনি জিল ই ইলাহি এই উপাধি নিয়েছিলেন। তাহলে জিল ই ইলাহি কার? বলবনের। আর রক্ত ও লৌহ নীতি বা ব্লাড অ্যান্ড আয়রন নীতি গ্রহণ করেছিলেন এই গিয়াসুদ্দিন বলবন। জালালউদ্দিন খলজি, যিনি খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। আর মনে রাখবেন, কুতুবুদ্দিন আইবক আড়াই দিনকা ঝোপড়া নামে একটি ঘর নির্মাণ করেছিলেন, এবং পোলো খেলতে গিয়ে তিনি কিন্তু ঘোড়ার থেকে পড়ে মারা যান। আর আইবককে তার দার্শনতার জন্য লাক বক্স বলা হতো। আর তিনি দিল্লির প্রথম মুসলিম শাসক ছিলেন। ঠিক আছে, তো এগুলো পড়বে। ঠিক আছে, ইম্পর্টেন্ট তথ্য। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? ভারতের প্রথম যে রাজ্যে সূর্যোদয় হয় তা হচ্ছে অরুণাচল প্রদেশ। অপশন সি হবে সঠিক উত্তর। অরুণাচল প্রদেশে প্রথম সূর্যোদয় হয়। এবার জেনে নেব কিছু ইম্পর্টেন্ট তথ্য। যেমন দেখো, ভারতের একদম পূর্বে অবস্থিত হওয়ার জন্য অরুণাচল প্রদেশে প্রথম সূর্য ওঠে। এই জন্য একে উদীয়মান সূর্যের দেশ বলা হয় ভারতের প্রেক্ষাপটে, তাই না? গুজরাট ভারতের পশ্চিমতম রাজ্য। ঠিক আছে, বা এটা তোমরা বলতে পারো যে এখানে সূর্য সব থেকে শেষে অস্ত যায়। ভারতের পশ্চিমতম বিন্দু হচ্ছে, ঠিক আছে, গুজরাটের গুহার মোটর। আর অসম হচ্ছে, এখানকার মাজুলি হলো বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। ব্রহ্মপুত্র নদীর উপরে রয়েছে বৃহত্তম নদীদ্বীপ মাজুলি। আর অরুণাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে ইটানগর। অরুণাচল প্রদেশের নামচা বারোয়া হচ্ছে হিমালয়ের পূর্বতম প্রান্ত। ঠিক আছে, এই তথ্যগুলো মনে রাখবে। তারপর দেখো, অরুণাচল প্রদেশে এবং গুজরাটের মধ্যে, অর্থাৎ পূর্ব এবং পশ্চিম ভাগের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 2 ঘন্টা। ভারতের প্রমাণ সময় কত? 82°30' পূর্ব বা ইস্ট। ঠিক আছে, এটা মনে রাখবে। আর এটা গেছে এলাহাবাদের উপর দিয়ে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাকে সংবিধানের আত্মা বলা হয়? তো সংবিধানের আত্মা বলা হয় 32 নম্বর ধারা। অপশন ডি হবে সঠিক উত্তর। ডাক্তার বি আর আম্বেদকর এই 32 নম্বর ধারাকে কনস্টিটিউশনাল রেমেডিস, ঠিক আছে, সংবিধানের হৃদয় বা আত্মা বলেছেন। কনস্টিটিউশনাল রেমেডিস বা হৃদয় বা আত্মা বলেছেন 32 নম্বর ধারাকে। কে বলেছেন? বি আর আম্বেদকর। আর্টিকেল 14, আইনের চোখে সবাই সমান, অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল, এটা রয়েছে। আর্টিকেল 19-এ কী রয়েছে? বাক স্বাধীনতার অধিকার। আর বর্তমানে 6টি কিন্তু এই বাক স্বাধীনতা রয়েছে। ঠিক আছে, বাক স্বাধীনতা বলতে স্বাধীনতার অধিকার রয়েছে 6টি। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে 21 নম্বর আর্টিকেলে। ইম্পর্টেন্ট পয়েন্ট, সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারার অধীনে 5টি রিট জারি করতে পারে বা নির্দেশ দিতে পারে। আর হাইকোর্ট 226 নম্বর ধারা অনুযায়ী রিট জারি করতে পারে। ঠিক আছে, এই 32 নম্বর ধারাটি
নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য কিন্তু গ্যারেন্টি দেয়। ঠিক আছে, এই তথ্যটি মনে রাখবে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন উৎসবকে ইউনেস্কো হেরিটেজ তকমা দিয়েছে? তো পশ্চিমবঙ্গের কোন উৎসব বলেছে, তাহলে সঠিক উত্তর কি হবে? দুর্গাপূজা। অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এবার অতিরিক্ত তথ্য জেনে নেব। 2021 সালে ইউনেস্কো কলকাতার দুর্গাপূজাকে, ঠিক আছে, ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে কিন্তু স্বীকৃতি দিয়েছে। পৌষ মেলা, এটা হচ্ছে শান্তিনিকেতনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে শুরু হওয়া একটি মেলা। রাসমেলা হচ্ছে কোচবিহারের জন্য বিখ্যাত উৎসব। শান্তিনিকেতনকেও বিশ্বভারতী, ঠিক আছে, যেটা রয়েছে সেখানে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে কিন্তু ঘোষণা করেছে। আর বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় কত? 1921। ঠিক আছে, মনে রাখবো 1921 সালে। অতিরিক্ত তথ্য, ইউনেস্কো স্বীকৃত পশ্চিমবঙ্গের অন্য দুটি সাইট হলো সুন্দরবন ন্যাশনাল পার্ক, যেটা 1987 সালে হয়েছিল, আর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1999। মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো, আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়? আধুনিক অলিম্পিকের জনক বলা হয় ব্যারন পিয়ারে ডি কুবার্তিন। ব্যারন পিয়ারে ডি কুবার্তিনকে বলা হয় আধুনিক অলিম্পিকের জনক। এবার জেনে নিই, ফরাসি শিক্ষাবিদ কুবার্তিনের প্রচেষ্টায় 1896 সালে এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক শুরু হয়। এটা ইম্পর্টেন্ট তথ্য। 1896 সালে এথেন্সে, গ্রিসের এথেন্সে আধুনিক অলিম্পিক শুরু হয়। আর থমাস বাককে বর্তমানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা IOC এর প্রেসিডেন্ট রয়েছেন। দয়ানচাঁদ, আচ্ছা এটা ভুল হয়েছে, এটা ধ্যানচাঁদ হবে, হকির জাদুঘর। এটা ধ্যানচাঁদ, বানানটা একটু মিস্টেক হয়েছে টাইপিং। ধ্যানচাঁদ হচ্ছে হকির জাদুঘর। আর তার জন্মদিন উপলক্ষে 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস কিন্তু পালিত হয়। ঠিক আছে, প্রথম অলিম্পিক গেমস হয়েছিল গ্রিসের এথেন্সে। অলিম্পিক পতাকায় 5টি যে বৃত্ত রয়েছে সেটি 5টি মহাদেশকে বোঝায়। যেমন নীল বৃত্ত ইউরোপকে, হলুদ বৃত্ত এশিয়াকে, কালো বৃত্ত এটা হচ্ছে আফ্রিকা, সবুজ, ঠিক আছে, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, আর লাল হচ্ছে আমেরিকা মহাদেশকে চিহ্নিত করে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। নেক্সট দেখো, কম্পিউটারে কন্ট্রোল ভি কমান্ডটি কিসের জন্য ব্যবহার করা হয়? কন্ট্রোল ভি, তো সঠিক উত্তর মনে রাখবে, কন্ট্রোল ভি ব্যবহার করা হয় পেস্ট করার জন্য। অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, কিবোর্ড থেকে যে কোনো ডেটা পেস্ট করার জন্য এটি ব্যবহার করা হয়। কন্ট্রোল সি দিয়ে কপি করা হয়, কন্ট্রোল এক্স দিয়ে কাট করা হয়, কন্ট্রোল জেডকে পূর্বের অবস্থায় ফিরে আনা অর্থাৎ আন্ডু করা হয়। ঠিক আছে, আর চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক। এগুলো তথ্য মনে রাখবে। আর তার সাথে জেনে রাখবে, কন্ট্রোল এ ব্যবহার করে সিলেক্ট অল করার জন্য করা হয়, এবং কন্ট্রোল পি দিয়ে কিন্তু কী করা হয় না, প্রিন্ট করা হয়। ঠিক আছে, কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট। ঠিক আছে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন বলো? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। 1858 সালে, ঠিক আছে, ভারত শাসন আইনের মাধ্যমে গভর্নর জেনারেল এই পদটি কিন্তু তৈরি করা হয়। আর ক্যানিং হচ্ছেন প্রথম ভাইসরয়। লর্ড ক্লাইভ হচ্ছে পলাশির যুদ্ধের সময় বাংলার গভর্নর ছিলেন। লর্ড বেন্টিং হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল 1833 সালে, আর তিনি সতীদাহ প্রথা কিন্তু রোধ করেছিলেন। মাউন্ট ব্যাটেন, তিনি হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ক্যানিংয়ের সময়েই 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। অতিরিক্ত তথ্য হচ্ছে, স্বাধীন ভারতের শেষ এবং একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, নেক্সট দেখো, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর গঠিত? ঠিক আছে, ভিক্টোরিয়া জলপ্রপাত, তো এটা অবস্থিত হচ্ছে জামেঞ্জি, জামবেঞ্জি এই নদীর উপরে কিন্তু অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত, মনে রাখবে। ঠিক আছে, আফ্রিকার জামবেঞ্জি নদীর উপরে এই বিখ্যাত জলপ্রপাতটি অবস্থিত। নীল নদ হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী আমাজন। আমাজন হচ্ছে জলের পরিমাপের দিক থেকে বিশ্বের বৃহত্তম, অর্থাৎ জল পরিবহনের দিক থেকে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে কুঞ্জিকল,
কর্ণাটকে রয়েছে। ঠিক আছে, তোমরা কমেন্ট করো কর্ণাটকের কোন নদীর উপরে রয়েছে এই কুজ্জিকো জলপ্রপাতটি, অবশ্যই কমেন্টে জানাও। অতিরিক্ত তথ্য, জাম্বেজি নদী ভারতের যে ভারত মহাসাগরে গিয়ে মিশেছে, এটা মনে রাখবে, ভারত মহাসাগরে গিয়ে মিশেছে জাম্বেজি নদী। আর ভিক্টোরিয়া জলপ্রপাত জিম্বাবুয়ে এবং জাম্বিয়া সীমান্তে কিন্তু অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো, পঞ্চায়েত রাজ ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে যুক্ত হয়? তো যদি এটা বলা হয় সংশোধনী, তাহলে সেটা সঠিক উত্তর কি হবে না ৭৩তম অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। ৭৩তম অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা যুক্ত হয়। ১৯৯২ সালের ৭৩তম যে সংশোধনী হয়েছিল, সেখানে পঞ্চায়েতি রাজকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। মনে রাখবে, ১৯৯২ সালের ৭৩তম সংবিধান সংশোধনী। ঠিক আছে, আর ৪২তম অ্যামেন্ডমেন্ট যেটা রয়েছে ১৯৭৬, সেটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি কিন্তু এই সংশোধনীতে যুক্ত হয়। ৮৬তম সংবিধান সংশোধনী ২০০২, শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার করা হয়েছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে ত্রিস্তরীয়, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের এই ৩টি স্তরে বিভক্ত। ভারতের প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয় রাজস্থানের নাগৌর জেলায়। ঠিক আছে, ১৯৫৯ সালে। ইম্পর্টেন্ট তথ্যগুলো মনে রাখবে। নেক্সট দেখো, গম্ভীরা কোন জেলার লোকসঙ্গীত? গম্ভীরা, তো সঠিক উত্তর কি হবে? গম্ভীরা হচ্ছে মালদা জেলার একটি বিখ্যাত লোকসঙ্গীত। ঠিক আছে, এবার এটা তথ্য জেনে নেব। যেমন মালদা জেলার বিখ্যাত লোকসঙ্গীত বা লোকনৃত্য হচ্ছে গম্ভীরা, তাই না? আর এটি মূলত শিব পূজাকে কেন্দ্র করে শিবের গাজন উৎসব পালিত হয়। পুরুলিয়া হচ্ছে ছৌ নাচ এবং ঝুমুর নাচের জন্য বিখ্যাত। বীরভূম হচ্ছে বাউল গানের জন্য মেন পীঠস্থান। আর বাঁকুড়া হচ্ছে যেটা বিষ্ণুপুরে পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত। ঝুমুর গান মূলত জঙ্গলমহল এলাকায় দেখা যায়। গম্ভীরার অন্যতম বিশেষত্ব হলো এতে সমাজের বিভিন্ন সমস্যা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক গান। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপরে হচ্ছে 2024 টি-20 বিশ্বকাপ পুরুষ কোন দেশ জিতেছে? এটা আশা করি সকলেই পারবে। 2024 টি-20 বিশ্বকাপ জিতেছে ভারত। অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এবার জেনে নিব, ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের দ্বিতীয়বারের জন্য টি-20 বিশ্বকাপ জিতেছে ভারত। ঠিক আছে, অস্ট্রেলিয়া 2023 ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। ইংল্যান্ড 2022 সালে টি-20 চ্যাম্পিয়ন হয়েছিল। আর 2024 বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ছিলেন জসপ্রীত বুমরা। অতিরিক্ত তথ্য, ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জিতে 2007 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। আর 2024 জয়ের পর রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই ফর্মেট থেকে কিন্তু অবসর নেন। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট দেখো, নিচের কোনটি একটি হার্ডওয়্যার নয়? হার্ডওয়্যার নয়, তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপারেটিং সিস্টেম। এটা কিন্তু হার্ডওয়্যার নয়। তাহলে এর তথ্য জেনে নিতে হবে ব্যাখ্যা সহ। যেমন দেখো কি রয়েছে, অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, এগুলো কি সফটওয়্যার। হার্ডওয়্যার হলো কম্পিউটারের সেই সমস্ত অংশ যাকে স্পর্শ করা যায়। সিপিইউকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক। আর আলু অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট হলো সিপিইউ এর প্রধান দুটি অংশ। পরবর্তী, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে আবিষ্কৃত হয়? হরপ্পা সভ্যতা, তো এর সঠিক উত্তর কী হবে? রাভি বা ইরাবতী নদীর তীরে। ঠিক আছে, মনে রাখবি ইম্পর্টেন্ট তথ্য। হরপ্পা সভ্যতা গড়ে ওঠে রাভি বা ইরাবতী নদীর তীরে। মনে রাখতে হবে 1921 সালে দয়ারাম সাহানি তিনি রাবি নদীর তীরে হরপ্পা সভ্যতা কিন্তু আবিষ্কার করেন। কে করেন? দয়ারাম সাহানি, 1921। এটি সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্র। আর সিন্ধু হচ্ছে সিন্ধু নদের তীরে অবস্থিত মহেঞ্জোদারো, যিনি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে আবিষ্কার করেছিলেন।
ভোগাবর হচ্ছে গুজরাটের লোথাল বন্দর, এই নদীর তীরে অবস্থিত। মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ। হরপ্পা সভ্যতা ছিল একটি নগরকেন্দ্রিক সভ্যতা এবং তাম্রপুঞ্জ যুগের সভ্যতা। এখানকার মানুষ লোহার ব্যবহার কিন্তু জানতো না। ঠিক আছে, এই তথ্যগুলো মনে রাখবে, ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হবে অপশন সি গোদাবরী। গোদাবরীকে বলা হবে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। এবার এই তথ্য সংক্রান্ত জেনে নিই। গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়। দক্ষিণ গঙ্গা শব্দটা মনে রাখবে, ইংরেজিতে দক্ষিণ গঙ্গা। এর দৈর্ঘ্য 1465 কিমি। আর কাবেরীকে বলা হয় দক্ষিণের গঙ্গা, অর্থাৎ গঙ্গা অফ সাউথ। অনেক সময় বলা হয় পবিত্রতার দিকে দক্ষিণ ভারতের গঙ্গা কোনটিকে বলা হয়? কাবেরীকে, পবিত্রতার দিক থেকে, কারণ এটিতে সারা বছর জলপূর্ণ থাকে। ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা, 2525 কিমি। গোদাবরী নদীর উৎপত্তি হচ্ছে মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রম্বকেশ্বরের থেকে, আর এটি বঙ্গোপসাগরে কিন্তু পতিত হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন থেকে। অপশন ডি হবে সঠিক উত্তর। মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন তৎকালীন। 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য যুক্ত হয়। বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। আমেরিকা হচ্ছে মৌলিক অধিকার বা বিচার বিভাগ নেওয়া হয়েছে আমেরিকা থেকে। আয়ারল্যান্ড থেকে নিচে নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি। ব্রিটেন থেকে নিচে সংসদীয় শাসন ব্যবস্থা। সর্দার শরণ সিং কমিটির সুপারিশে মনে রাখবে মৌলিক কর্তব্য কিন্তু অন্তর্ভুক্ত হয়েছিল। শরণ সিং কমিটির সুপারিশে মৌলিক কর্তব্যকে অন্তর্ভুক্ত করা হয়। আর এটি সংবিধানের পার্ট 4A-তে রয়েছে এবং 51A ধারায় রয়েছে। ইম্পর্টেন্ট, পার্ট 4A 51A। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি? সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর হবে পথের পাঁচালী। মনে রাখবে, ইম্পর্টেন্ট, পথের পাঁচালী, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, 1955 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অনুযায়ী এই পথের পাঁচালীটিকে মুক্তি পায়। ওর কবে? 1955 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে। ঠিক আছে, সত্যজিৎ রায় 1992 সালে মরণোত্তর অস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন। তিনি একমাত্র ভারতীয় চলচ্চিত্র পরিচালক যিনি ভারতরত্ন পুরস্কার পান। দাদাসাহেব ফালকে এবং অস্কার তিনটি কিন্তু পেয়েছিলেন। ঠিক আছে, অর্থাৎ সত্যজিৎ রায় যেমন ভারতরত্ন পেয়েছিলেন, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং অস্কারও কিন্তু পেয়েছিলেন। প্রত্যেকটা তথ্য মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় হিসেবে কে অলিম্পিকে ব্যক্তিগত সোনা জেতেন? তো ব্যক্তিগত সোনা জিতেন প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে অভিনব বিন্দ্রা। অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, অভিনব বিন্দ্রা। 2008 সালে বেজিং অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ের জন্য তিনি প্রথম ব্যক্তিগত সোনা জিতেন। নীরজ চোপড়ার যদি কথা বলা হয়, দ্বিতীয় ভারতীয় হিসেবে 2021-এ টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে সোনা জেতেন। ঠিক আছে, লিয়েন্ডার পেজ যেটা অপশন রয়েছে সেখানে 1996 সালে আটলান্টা অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন। পিভি সিন্ধু প্রথম ভারতীয় মহিলা যিনি পরপর 2টি অলিম্পিক পদক জিতেছেন। স্বাধীন ভারতের প্রথম অলিম্পিক পদক জয়ী হচ্ছেন কেডি যাদব 1952 কুস্তিতে। ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই তথ্যগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট দেখো, ইন্টারনেটের মাধ্যমে চিঠি পাঠানোকে কি বলা হয়? ইন্টারনেটের মাধ্যমে চিঠি পাঠানোকে বলা হয় ইমেইলই। ঠিক আছে, ইমেইল। এই ইমেইল শব্দটির অর্থ হচ্ছে ইলেকট্রনিক মেল।
এটি দ্রুত তথ্য বিনিময়ের প্রধান মাধ্যম। ইমেইলের জনক হচ্ছেন রে টমিলসন, ঠিক আছে, মনে রাখবেন, ইম্পর্টেন্ট। আর ইমেলের ঠিকানা যে চিহ্নের ব্যবহার হয়, তো প্রথম কে করেছিলেন? টমিলসন করেছিলেন 1971 সালে, ঠিক আছে, এগুলো মনে রেখো। তারপরে দেখো, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? সঠিক উত্তর হবে স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। অপশন সি হবে সঠিক উত্তর। প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ, অপশন সি। তিনি মুঘল সম্রাটের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে 1717 সালে বাংলার স্বাধীন নবাবী শাসনের সূচনা করেন। তার নাম অনুসারেই মুর্শিদাবাদের নামকরণ হয়। আর বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সিরাজউদ্দৌলা, যিনি 1757 সালে পলাশির যুদ্ধে লর্ড ক্লাইভের কাছে কিন্তু পরাজিত হন, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে। অপশন সি হবে সঠিক উত্তর। আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার, ঠিক আছে। এর সাথে জেনে নিতে হবে গুজরাটের যে আমেদাবাদ রয়েছে সেটা মূলত কার্পাস বয়ন শিল্পের জন্য খুব বিখ্যাত এবং এই জন্য একে ভারতের ম্যানচেস্টার বলা হয়। যেমন কানপুর হচ্ছে উত্তর ভারতের ম্যানচেস্টার। কোয়েম্বাটুর হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয় এবং সপ্তদ্বীপের শহরও বলা হয়। আমেদাবাদ এটা হচ্ছে সবরমতী নদীর তীরে অবস্থিত। ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প কিন্তু আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের মধ্যে চালু করা হয়েছিল, ঠিক আছে। তো এই তথ্যগুলো মনে রাখবে। তো এই ছিল আজকের প্রথম প্র্যাকটিস সেট, বিশেষ করে গ্রুপ ডি পরীক্ষার জন্য। কেমন লাগছে এই ক্লাসটি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। আর কি ধরনের ক্লাস তোমরা পেতে চাও এই 7 দিনের মধ্যে, যা পরীক্ষা দিতে যাওয়ার আগে পর্যন্ত, তো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমি চেষ্টা করব যথাসম্ভব তোমাদের জন্য একটু ভালো কোয়ালিটির ক্লাস দেওয়ার, ঠিক আছে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।